থেকে জানতে চাই যে ভারতের কাছ থেকে কার বিপদ সব থেকে, মানে কোন দেশটা ভারতের কাছে সবচেয়ে বেশি বিপদের? চীন, একটা অতীত সম্পর্ক রয়েছে, তিক্ততা রয়েছে, যতই আমরা ভুলে যাবার চেষ্টা করি কিন্তু বারবার সেগুলো ফিরে ফিরে আসে, নাকি আমেরিকা? বর্তমানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কার থেকে ভারতের আশঙ্কা বেশি? দেখো, আমি বলছি সেন্স অফ ব্যালেন্স, এই যে শব্দটা আমি ইংরেজিতে বললাম, এইটা বজায় রাখতে হবে। বিপদ সবার থেকে আসতে পারে। আমি যদি এখন একটা কথা বলি, সবাই হয়তো আমার উপরে খুব ক্রোধিত হয়ে যাবে, রেগে যাবে। আমরা লিখে সই করে এটাও বলতে পারি না যে আগামী দিনে রাশিয়ার সাথে সম্পর্ক আমাদের দারুণ থাকবে। আমি কি বললাম কথাটা, রাশিয়া এবং সোভিয়েতের যদি আমি ব্যাকগ্রাউন্ড দেখি, দে আর মোর অ্যালাইনড, তার সাথে অ্যালাইনেশনটা আমাদের মোর কার্যকারী হয়েছে, তার সাথে বন্ধুত্বটা আমাদের অনেক বেশি চলেছে। রাশিয়া কিন্তু সোভিয়েত না, রাশিয়া সোভিয়েতের একটা অংশ, তার সাথে আমাদের সম্পর্কটা ভালো চলছে, ওয়েল অ্যান্ড গুড। আগামী দিনে তাকে নিয়ে বেশি কিছু ভাবা যেতে পারে, বোঝার চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে, চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না, এখন চায়না নিজের স্বার্থ আছে আমাদের সাথে ভালো করার, ভারতেরও নিজের স্বার্থ আছে চায়নার সাথে ভালো সম্পর্ক রাখার, তাই আমরা সেটাকে নিয়ে এগোতে পারি। তৃতীয়, আমাদের সাথে আমেরিকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে শুধুমাত্র ট্যারিফের কারণে। আমেরিকা কিন্তু এখনো আমাদের সাথে গত সপ্তাহেই দু একটা ডিলের সাথে আমাদের ভারতবর্ষের সাথে সই করেছে। মানে কি, যদি তাই হয়ে থাকে, যদি আমি দেখলাম যে গত পরশুদিনও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের সঙ্গে একটা স্পেশাল সম্পর্ক অ্যাপ্রিশিয়েট করেছে, তাহলে আসিম মুনির কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্টের কথা বলেন এবং তারপরে সত্যিই তো নেপাল আবার উত্তপ্ত হয়ে উঠলো, ডোনাল্ড ট্রাম্প তাহলে সেটা কি করে শুনতে পারেন? যদি ভারতের প্রতি সম্পর্ক ভালো থাকবে, ভালোবাসা থাকবে, তাহলে তাকে তো আঘাত করা যায় না এরকম ভাবে। এটাই তো মুশকিল। ভালোবাসায় এক্স গার্লফ্রেন্ডরা বা বয়ফ্রেন্ডরা, আমি জেন্ডার ভিত্তিক বলবো না, মারধর খাবো, এক্স বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডরা দুজনেই আমরা বলি যে ও ভালো থাকুক, মনে মনে চাই ও ডিস্টার্ব থাকুক। তাহলে যখন যত বেশি ডিস্টার্ব থাকবে তত মনে হয় আরে ও তো ভালো ছিল, ও ভালো ছিল, এই সেন্স অফ ডিস্টার্ব থাকুক। কিন্তু পাবলিকলি আমি কি বলবো, ও ভালো থাকুক, এটা আমি চাই। পয়েন্টটা হচ্ছে, একটা জিনিস বোঝো, আমি যদি কোনো দেশকে আমার পক্ষে নিতে চাই, সেই দেশের ডিস্টারবেন্সটাকে আমি আগে তার অ্যাডভান্টেজটা নেব। এবং এই কথাগুলো খুব ক্রূর, খুব খারাপ, মানে ভাবলেও লোকে বলবে কি বাজে কথা ভাবছে, ব্যাপারটা সেটা না। দিস ইজ নট এনি মিলিটারি ওয়ারফেয়ার, দিস ইজ এজেন্সি ওয়ারফেয়ার। এজেন্সি, ইন্টেলিজেন্স, এই যে সিআইএ বা এই ধরনের যারা, আমরা প্রাক্তন আগে কেজিবিরও বহু ইতিহাস পড়েছি, এই ধরনের সরকার ফেলা, সরকার সিভিল ডিসওবিডিয়েন্স ক্রিয়েট করা, এদের বিরাট এতে মানে বড় বড় এদের অ্যাচিভমেন্টস আছে। এই জিনিসগুলো ইজ নট এ কনভেনশনাল ওয়ার্ড নয় যে যাও ওই বর্ডারে দাঁড়াও, ওপাশ থেকে যারা আসবে তাদের এবার যদি প্যারাসুটে করে কাউকে একটা নামিয়ে দেওয়া হয় নেপালে, তাহলে কি কিছু, মানে ছবিটা তো বাংলাদেশ প্যাটার্নই যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে জেনজি 26 বছর পর্যন্ত, 13 থেকে 26, বাংলাদেশেও তো তাই। নেপালের কেউ এখনো নোবেল পুরস্কার পেয়েছে বা বাইরে আছে, এরকম থাকলে ভালো প্রোফাইলগুলো দেখা যাক, তাদের হয়তো অ্যাডভাইজার হতে পারে। এখন তো অ্যাডভাইজার হয়তো ইন্টারভিউ শুরুও করে দিয়েছে, সিআইএ অ্যাডভাইজার কাকে বসাবে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা ওরম হাসির ছলে নিয়ে লাভ নেই। আমার ধারণা নেপালে মিলিটারি খুব তাড়াতাড়ি পাওয়ারটা নেবে, এবং মিলিটারি পাওয়ারটা নিলে একটা পজিটিভ দিক হবে, সেটা হলো ভারত যে অবজারভেশনসগুলো পাঠায়, ভারত আজকেও 2-3টে অবজারভেশনস পাঠিয়েছে, ডাইরেক্টিভ পাঠিয়েছে, সেই অবজারভেশন এবং ডাইরেক্টিভগুলোকে ভারত চেষ্টা করবে বারংবার একটা ব্রিজিং করা। আমরা যদি আবার এই চিকেন স্নেকটাতে ফিরি, কারণ চিকেন স্নেকটাতে আমরা তো দেখেছি যে টার্কি ড্রোন উঠতে দেখেছি যখন বাংলাদেশ অশান্ত ছিল। এবার আরেকটা পোর্শন নেপাল, সেটাও খুলে গেল। এবার 26-এ রয়েছে ইলেকশন, ওই জায়গাগুলোতে তো বাংলাতে ইলেকশন রয়েছে বিধানসভা ভোটে, সেই জায়গা থেকে কোনো অনুপ্রবেশ কি ঘটতে পারে? অবশ্যই ঘটতে পারে, এইটার জন্যই মিলিটারি ডিপ্লয়মেন্টটা ইম্পর্টেন্ট, অবশ্যই ঘটতে পারে। এবং আরেকটা কথা আমি তোমাদের চ্যানেলের সুযোগ নিয়ে বলতে চাই, সেটা হলো আজকের জামানায় যখন সবাই আমরা একটু, যারা বুদ্ধি আছে যাই মানুষজন, তারা বুঝতে পারছে যে এই ঘটনাগুলো খুব একটা ন্যাচারাল না, তাদের সবার একটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, যে চারিদিক থেকে এই যে অ্যাটাকগুলো আসছে, এই অ্যাটাকগুলোকে আটকানোর দায়িত্ব কিন্তু একা কেন্দ্র সরকারের নয়, বিভিন্ন রাজ্য সরকার যারা ইনভলভড আছে, নট জাস্ট বেঙ্গল, বাট এই যে 7 সিস্টার্স, বেঙ্গল, বিহার বর্ডার, এদের সবাইকে ভীষণ অ্যাক্টিভলি কেন্দ্র সরকারের সাথে অ্যালাইনমেন্টে কাজ করতে হবে, নো ম্যাটার
তাদের রাজনৈতিক অ্যালাইনমেন্ট কেন্দ্র সরকারের সাথে থাকুক না থাকুক, জাতীয় স্বার্থে কাজ করতে হবে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই ডিফারেন্সেসগুলোরই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে কিন্তু এই এজেন্সিসরা। যদি কোনো এজেন্সি চেষ্টা চালিয়ে যায়, তুমি যে কথাগুলো বলছো এটা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, যদি কোনো এজেন্সি চেষ্টা করে যে চিকেন নেকের ভিতরে এখনও ঢোকাবো বা আবার নতুন করে ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা আরও ঘেঁটে দেবো, এই ধরনের চেষ্টা করে, এই চেষ্টাটাকে একমাত্র ব্যর্থ করতে পারে একটা জয়েন্ট এফার্ট। দেখো ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের কি সিকিমেরও কোনো রকম কোনো ভয়ের কারণ রয়েছে? কারণ সিকিম তো একদম নেপাল ঘেঁষা। ভীষণ ইম্পর্টেন্ট, গোজ উইদাউট সেইং। Sikkim is a very, very, very important territory at this moment. ভীষণ ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষে দুঃখজনকভাবেও ডিফারেন্স অফ ওপিনিয়ন প্রচুর সাধারণ মানুষের আছে, তার জন্যই তো ইনসার্জেন্সি এত আছে, তার জন্য মিলিটেন্সি এত আছে। এরা চেষ্টা করবে, যেটা নেক্সট স্টেপে এরা চেষ্টা, অলরেডি এটা শুরু হয়ে গেছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে ওইগুলোর মতো ঘটনা ঘটিয়ে আরও অ্যাগ্রিভেট করানো ডোমেস্টিক পলিটিক্স। অনেকদিন ধরেই তো আমেরিকা চেষ্টা করছে যে বাংলাদেশের ভেতর দিয়ে একটা খ্রিস্টান স্টেট তৈরি করার জন্য। জোল্যান্ডের কথা আমরা বারবার করে শুনছি, এখানে কি কোথাও একটা সেই রকম একটা আশঙ্কা দানা বাঁধছে? দেখো, ভারতে না দুটো প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টটাকে না কোনো দিন কেউ পেনিট্রেট করতে পারে না। সেই প্লাস পয়েন্টটা কি জানো? সেটা হলো আমাদের যখন সমাজ ব্যবস্থাটাকে দেখবো, এত ডিফারেন্সেস, এত লেয়ার, একটা পেঁয়াজ হাড় মেনে যাবে ভাই, কত লেয়ার, খোসার পর খোসা, খোলার পর খোলা, প্রতিটা খোলাই যেন নতুন করে কাঁদায়। তাহলে ওরা বুঝতে পারে না যে একজ্যাক্ট পেনিট্রেশন পয়েন্টারটা কোথায়। কারণ আমাদের এই যে সাংস্কৃতিক যে মেলবন্ধনটা আছে না, আমরা বারবার তোমার এখানে চ্যানেলে বসে আমি হয়তো কয়েক কোটিবার বলেছি, কালচারাল ডিপ্লোমেসি, কালচার, থট, ল্যাঙ্গুয়েজের পরে আমাদের ডেলি হ্যাবিট সব এত ডিফারেন্সেস। এই এত ডিফারেন্সেসকে একসাথে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। যদি তুমি নর্থ ইস্টের ভিতরে কেউ ট্যুরিস্ট স্পটগুলো বাইরে দিয়ে ছাড়া যায়, তাহলে বুঝবে নর্থ ইস্টের প্রচুর 100 মিটারে গিয়ে কালচার চেঞ্জ হচ্ছে। শুধু না, তাদের ডেলি হ্যাবিটস চেঞ্জ হচ্ছে, তাদের স্টাইল অফ ওয়ার্শিপ চেঞ্জ হচ্ছে। হয়তো দুটো পক্ষই খ্রিশ্চান, দুজনে দু রকমেরভাবে ওয়ার্শিপ করে। পয়েন্টটা হচ্ছে কে কিভাবে ওয়ার্শিপ করছে, কনসেপ্ট অফ ন্যাশনালিজম কিভাবে চেঞ্জ হচ্ছে নর্থ ইস্টে, সেটা বুঝতে হবে। তাই জন্য নর্থ ইস্টার্ন স্টেটস শুধু নয়, ভারতবর্ষকে যদি টার্গেট করা হয় না এইসব জিনিসে, ভারতবর্ষে ইউনিফাইড এটাকে ভাঙা খুব কঠিন। কিন্তু ভারতবর্ষকে তো পুরো, আমরা যদি একটু ভারতবর্ষের ম্যাপটা দেখি তাহলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হবে। পশ্চিম দিকটা তো পাকিস্তান রয়েছে ভারতের ঘাড়ের কাছে, কিন্তু পূর্ব দিকটা যদি আমরা দেখি, বাংলাদেশ, মিয়ানমার, এবার নেপাল, মানে বঙ্গোপসাগরের তো খুব কাছাকাছি আমেরিকা অবস্থান করছে এই মুহূর্তে। বাংলাদেশের যে সেন্ট মার্টিনস, সেটা তো দখল করেই নিয়েছে আমেরিকা। তাহলে এই বঙ্গোপসাগরের ধার, বাংলাদেশ, মিয়ানমার, এবার নেপাল, ভারতের কাছে কি বিপদ ঘণ্টা বাজছে? ভারতীয় সেনা জয়নগরের মোয়া খাচ্ছে বসে বসে, এরকম ভাবার কিছু নেই।